প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে যতটুকু সম্ভব পড়ালেখার সাথে সংযুক্ত রেখে এবং কখন পরীক্ষা হবে, কখন স্কুল কলেজ খুলবে সে বিষয়ে আমরা না ভেবে নিজেদের কিছুটা সময় হলো পড়াশোনার সাথে যেন যুক্ত রাখতে পারি, সেই চেষ্টাই আমাদের করা হচ্ছে এই অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে। তো আজকের সেই ধারাবাহিকতায় তোমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমাসের শ্রেণীবিভাগের কর্মধারয় সমাস। এর আগে আমরা দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ীভাব ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কর্মধারয় সমাস। তা আমরা জেনে নিই কর্মধারয় সমাসটা কী, কীভাবে নির্ণয় করতে হবে। যদিও আমাদের সংজ্ঞাটা মুখস্থ করার দরকার নেই, তারপরেও বোঝার উচিত আছে যে সংজ্ঞাটা কর্মধারয় সমাস কখন হবে এবং এটা নির্ণয়করণের পদ্ধতিগুলো কী সেগুলো জানা আমাদের অবশ্যই জরুরি। তো আজকে আমরা চলে যাই সরাসরি ক্লাসে। কর্মধারয় সমাস বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে। বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় তাহলে সেটা কর্মধারয় সমাস বলে। তাহলে এর থেকে আমরা ন্যাচারালিভাবে বুঝতে পারি কর্মধারয় সমাস মূলত দুটি যে পদ নিয়ে গঠিত হবে তার একটি হবে বিশেষ্য আর একটি হবে বিশেষণ। তবে পূর্বপদের বিশেষণের প্রভাবই বেশি এবং সেটা পদের পূর্বেই বসে, পূর্বপদে বিশেষণ বসে এবং পরপদে বিশেষ্য থেকে যায়। তাহলে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই, নীল যে পদ্ম, নীল পদ্ম, নীল যে পদ্ম, নীল পদ্ম। এখানে আসো, কোথায় বিশেষ্য কোথায় বিশেষণ একটু খুঁজে দেখি। নীল এটা অবশ্যই একটা রঙকে বুঝিয়েছে, পদ্ম একটা ফুলের নামকে বুঝিয়েছে। তাহলে পদ্মের রূপটা কি? নীল। তাহলে রূপ প্রকাশের যে পদটা হয় সেটা হচ্ছে বিশেষণ পদ এবং পদ্মটা হচ্ছে বিশেষ্য। তাই বিশেষণ এবং বিশেষ্য পদ নিয়ে গঠিত সমস্ত পদটি হয়ে যাবে নীল পদ্ম। তাহলে নীল পদ্মকে যদি আমি বেশ বাক্য করি, নীল যে পদ্ম, অতএব আমরা এটা ধরে নিতে পারি এটা কর্মধারয় সমাস। এখন আসো, কর্মধারয় সমাস নির্ণয়ের কিছু নিয়ম জেনে রাখি আমরা, যেটা বিশেষভাবে আমাদের পরীক্ষার হলে নিজে নিজেই নির্ধারণ করতে হবে যে এটা কর্মধারয় সমাসের মধ্যে পড়ে কিনা। তাহলে সেদিকে চিনতে হলে, আমার সমস্ত পদটাকে চিনতে হলে কর্মধারয় সমাস গঠিত হওয়ার তার গঠন প্রকৃতিটা, তার রূপটা কি সেটা আমাকে অবশ্যই জানতে হবে। প্রথমত আসো, কর্মধারয় সমাসে সাধারণত বিশেষণ পদ আগে বসে বা পূর্বে বসে। ওই যে আমি দেখিয়েছি যে নীল যে পদ্ম, নীলটা আগে বসতে, বিশেষণ পদ আগে বসে। যেমন একটা সমস্ত পদ পরম ধার্মিক, এটাকে যদি আমি বেশ বাক্যে রূপান্তরিত করি তাহলে হয়ে যাবে পরম যে ধার্মিক, পরম ধার্মিক। এখানে পরম শব্দটি বা পদটি পূর্বপদে এসছে কি কারণে? কারণ বিশেষণের সঙ্গে বিশেষ্যের সম্পর্ক থাকলে সেটা কর্মধারয় হয় এবং ন্যাচারালি সাধারণতভাবে বিশেষণ পদটি আগে বসে। তাহলে পরম যে ধার্মিক, পরম ধার্মিক। কোনো কোনো সময় আবার ব্যতিক্রম ধারায় দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে বিশেষ্য পদও আগে বসে, সেটা দুই একটা ব্যতিক্রম পদ আছে আমাদের, সেগুলোর ক্ষেত্রে বিশেষ্য পদও আগে বসে। যেমন এখানে সমস্ত পদটি খেয়াল করো, নরাধম। এই নরাধম এটাকে যদি আমি বেশ বাক্যে নিয়ে যাই তাহলে হয়ে যাবে অধম যে নর, অধম যে নর। এখানে দেখো অধম বিশেষণ দিয়ে শুরু হয়েও সমস্ত পদে কিন্তু নরাধম হয়েছে, নরটা আগে বসছে। তাহলে এটা ব্যতিক্রমী ধারায় বিশেষ্য পদটি আগে বসছে, তাহলে হয়ে গেল এটা নরাধম। নর হচ্ছে বিশেষ্য, অধম হচ্ছে বিশেষণ, হয়ে গেল নরাধম, অধম যে নর। তেমনিভাবে আমি আরেকভাবে বলতে পারি, যেমন আলু সিদ্ধ, এক্ষেত্রে সিদ্ধ যে আলু, সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ, তাহলে সিদ্ধটা আগে চলে আসছে। আরেকটা নিয়ম হচ্ছে দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা
বস্তু বোঝালে কর্মধারয় সমাস হয়। দুটি বিশেষ্য পদে, মনে রাখতে হবে, দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তু বোঝালে, এখানে কিন্তু বিশেষণ পদ বলা হয়নি, বলা হয়েছে বিশেষ্য পদ। তাহলে দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তু বোঝালে সেখানেও কর্মধারয় সমাস গঠিত হয়। যেমন এই সমস্ত পদ, জজ সাহেব, একে ভাঙালে আমি পাচ্ছি যিনি জজ তিনি সাহেব, অর্থাৎ একের ভিতরে দুইয়ের পরিচয়, জজ সাহেব। তেমনিভাবে আমি বলতে পারি হেডমাস্টার, যিনি হেড তিনি মাস্টার। কাঁচা মিঠা, যা কাঁচা তাই মিঠা। তাহলে এগুলোতে বিশেষ্য পদের দুটি রূপ, সেটা ব্যক্তি বোঝালেও পরপর বসে কর্মধারয় সমাস গঠিত করেছে, বস্তুর ক্ষেত্রেও সেটা কর্মধারয় সমাস গঠন করেছে। তারপর আসো আরেকটি নিয়ম, কাজের ধারাবাহিকতা বোঝালে বা পরপর ঘটলে কৃদন্ত বিশেষণ পদেও কর্মধারয় সমাস হয়। কি বলেছে? কাজের ধারাবাহিকতা বোঝালে, অর্থাৎ কাজগুলো একের পর এক সুন্দর মতো পরপর যদি বসে এবং সেটা যদি কৃদন্ত বিশেষণ পদে, অর্থাৎ কৃদন্ত পদগুলো আমরা জানি ক্রিয়ার সাথে সম্পর্কিত পদগুলো, সেই কৃদন্ত বিশেষণ পদেও কর্মধারয় সমাস হয়। যেমন ধোয়া মোছা, এটাকে আমরা লিখতে পারি আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা। তেমনি 4 নম্বরে আসো, কর্মধারয় সমাসে বিশেষণ পুরুষ লিঙ্গের রূপ ধারণ করে। যে কখনো কখনো দেখা যায় লিঙ্গের পরিবর্তন হয়ে যায়, স্ত্রীলিঙ্গটা পুরুষ লিঙ্গের রূপ ধারণ করে যাচ্ছে। কীরকম দেখো, এখানে আছে সুন্দরলতা, সুন্দর, অবশ্যই এটা লিঙ্গের ক্ষেত্রে আমি বলতে পারি এটা পুরুষ লিঙ্গ। যখন এটাকে বেশ বাক্য করাচ্ছি তখন সেটা হয়ে যাবে স্ত্রীলিঙ্গের রূপ। বিশেষণ পদটি পুরুষ লিঙ্গের রূপ রয়েছে, সেটা পরিবর্তিত হয়ে স্ত্রীলিঙ্গের রূপ ধারণ করে। তাহলে এখানে আমি যখন বেশ বাক্য ভাঙাবো তখন সেটা হয়ে যাবে সুন্দরী যে লতা, হয়ে গেল সুন্দরলতা। তেমনি মহৎ কীর্তি, এটাকে যদি আমি ভাঙাই বা ব্যাস বাক্যে রূপান্তর করি তাহলে সেটা হয়ে যাবে মহতী যে কীর্তি। মহৎ থেকে, মহৎ এটা পুরুষ বিশেষণ রূপ ধারণ, লিঙ্গের রূপ ধারণ করেছে, তাহলে এটা হয়ে যাবে মহতী, মহৎ থেকে হয়ে যাবে বিশেষণটা স্ত্রীলিঙ্গে মহতী, মহতী যে কীর্তি হয়ে যাবে মহৎ কীর্তি। তারপরে নিয়মটা দেখো, বিশেষণবাচক মহান ও মহৎ পূর্বপদ হলে এর পরিবর্তে মহা হয়। অর্থাৎ পূর্বপদে যদি বিশেষণবাচক মহান এবং মহৎ এ দুটি যদি পূর্বপদে বসে, তখন সেক্ষেত্রে মহান বা মহৎ পরিবর্তিত হয়ে মহা শব্দটির রূপ ধারণ করে মহা হয়। যেমন মহানবী, এটাকে যখন আমি বেশ বাক্য ভাঙাতে যাব তখন হয়ে যাবে মহান যে নবী, মহানবী। তেমনি ভাবে আমরা মহাত্মা যদি বলি তাহলে এখানে মহৎ যে আত্মা, মহাত্মা। 6 নম্বর নিয়মে দেখো, পরপদে রাজা শব্দ থাকলে তা রাজ হয়। পরপদে যদি কোনো কোনো পদের পরে শেষের অংশে অর্থাৎ পরপদে রাজা শব্দটি যুক্ত হয় তাহলে সেটা বেশ বাক্যে সমস্ত পদে গিয়ে রাজ হয়ে যায়। যেমন মহারাজ, এটাকে যদি আমি বেশ বাক্য ভাঙাই তাহলে হয়ে যাবে মহান যে রাজা। মহা থেকে হয়ে গেল মহান এবং রাজ থেকে হয়ে গেল রাজা, মহান যে রাজা, মহারাজ। তেমনি আরও কিছু আছে, যেমন রাত্রি শব্দটি আছে, এগুলো আমাদের অতটা বিবেচনার বিষয় নয়, কিন্তু আমাদের প্রধান যে জিনিসগুলো বিবেচনার বিষয় সেটা হচ্ছে বিশেষণ এবং বিশেষণ, এ দুটি পদ নিয়ে কর্মধারয় সমাস গঠিত হবে এবং বিশেষণের প্রাধান্যতা বজায় থাকবে বেশি, অর্থাৎ পূর্বপদে বিশেষণ থাকবে। এর ব্যতিক্রমও আমি দেখিয়েছি যে বিশেষণীয় কিছু ব্যতিক্রমী শব্দ আছে যেটা পূর্বপদে বসে, বিশেষ পদ নিয়ে গঠিত হয় কর্মধারয় সমাস। কিন্তু মূলত আমাকে মনে রাখতে হবে সাধারণভাবে বিশেষণ পদে কর্মধারয় সমাসের পূর্বে বসে, অর্থাৎ পূর্বপদে বসে বিশেষণ পদ। এবং আরেকটি জিনিস কি খেয়াল রাখতে হবে,
যে কর্মধারয় সমাসে একই ব্যক্তি বা বস্তু বোঝালেও সেখানে যদি বিশেষ্য পদে একই ব্যক্তি এবং বস্তু বোঝায় তাহলে সেটা কর্মধারয় সমাস হবে। কাজের ধারাবাহিকতা বোঝালে অর্থাৎ পরপর যদি কৃদন্ত বিশেষণ পদে ঘটনাটা ঘটে তাহলে কৃদন্ত বিশেষণ পদে কর্মধারয় সমাস হবে। বিশেষণ পুরুষ লিঙ্গের রূপ ধারণ করে, যে কখনো কখনো দেখা যায় যে বিশেষণটা আছে সুন্দরলতা, সেটা যদি এইভাবে সুন্দরী যে লতা, সুন্দরলতা, এখানে স্ত্রীলিঙ্গটা পরিবর্তিত হয়ে পুরুষ লিঙ্গের রূপ ধারণ করেছে। মহান এবং মহৎ পূর্বপদে হলে পরিবর্তে মহা ব্যবহৃত হয়, যেমন মহানবী, মহান যে নবী, মহাত্মা, মহৎ যে আত্মা। পরপদে রাজা শব্দ থাকলে তা রাজ হয়ে যায়, যেমন মহারাজ, মহান যে রাজ। তাহলে আমরা কর্মধারয় সমাসের পরিচিতিটা পেয়ে গেলাম। এখন আসো কর্মধারয় সমাসের আমরা কি দেখব? কর্মধারয় সমাসের শ্রেণীকরণ। শ্রেণীকরণে আমরা কর্মধারয় সমাসকে যে কটি ভাগে ভাগ করতে পারি তা কি কি? প্রথমত আসো কর্মধারয় সমাসকে মূলত যে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস, তারপরেরটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস, তারপরেরটা হচ্ছে উপমামূলক কর্মধারয় সমাস। তাহলে সাধারণ কর্মধারয় সমাসের কিন্তু আমরা বেশ কয়েকটি নিয়ম আমরা পেয়ে গেছি। সাধারণ কর্মধারয় সমাসে কি হবে? এখন আসো আমরা কর্মধারয় সমাসের সাধারণটা একটু বুঝে নেই। কখনো 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 বিশেষণ যোগ বিশেষ্য, সেটা তো আমরা বুঝিয়ে দিলাম, নীল যে পদ্ম। এখন আসো মধ্য পদলোপী কর্মধারয় সমাসে কি হবে? মধ্য পদলোপী কর্মধারয়। কখন আমরা বুঝবো যে এটা মধ্য পদলোপী কর্মধারয়, অর্থাৎ কর্মধারয় শ্রেণীবিন্যাসের একটা নাম হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয়। এখানে কখন মধ্য পদলোপী কর্মধারয় হবে? যে কর্মধারয় সমাসে বেশ বাক্যের বিশেষণমূলক মধ্যের পদ সমস্ত পদে গিয়ে লোপ পাবে, তখনই সেটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস হবে। আমি প্রথমেই বলেছিলাম তোমাদের ক্লাসে, সমাস গঠিত হলে দুই বা ততোধিক অর্থপূর্ণ পদের সমন্বয়ে গঠিত হয়ে এক পদে পরিণত হয়। তাহলে অবশ্যই সেটা অর্থের উপর ডিপেন্ড করে আমি সেটা বেশ বাক্য ভাঙাবো। যেমন সমস্ত পদে আছে সিংহাসন, সিংহাসন। এখন এটাকে বেশ বাক্য যদি আমি ভাঙাই তাহলে এটা লিখতে পারি সিংহ চিহ্নিত আসন। হয়ে গেল এটা সিংহাসন। দেখুন এখানে মাঝে কি পদটি বসছে? চিহ্নিত কথাটি বসছে। তাহলে এই চিহ্নিত কথাটি আমি বাইরে থেকে এনেছি এই বিশেষণটি পূর্ণতা দেওয়ার জন্য, এবং সেটা কিন্তু সমস্ত পদে নেই। সমস্ত পদে এটা চিহ্নিত কথাটি উজ্জ্ব হয়ে গেছে, অর্থাৎ লোপ পেয়েছে। তাহলে আমি খেয়াল করতে পারি সাদামাটাভাবে যে মাঝের পদটি যখন বাইরে থেকে আসবে পূর্বপদের পরে বসবে, এবং সমস্ত পদে গিয়ে যখন এই পদটি আর থাকবে না তখন সেটা হয়ে যাবে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। যেমন আরেকটি আমরা উদাহরণ দিয়ে দেখাতে পারি, ঘর জামাই। এটাকে যদি আমি বেশ বাক্য ভাঙাই তাহলে আমরা লিখতে পারি ঘরে আশ্রিত যে জামাই, কিংবা শুধু জামাইও লিখতে পারি, ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই। এই আশ্রিত কথাটি আমি শব্দটি পূর্ণতা দানের জন্য মাঝের পদটি আমি বাইরে থেকে এনেছি এবং সমস্ত পদে এই পদটি আর নেই, তখন সেটা হয়ে যাবে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তারপর আসো উপমান কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের আরেকটি শ্রেণী হচ্ছে উপমান
কর্মধারয় সমাস। আচ্ছা, কখন উপমান কর্মধারয় সমাস গঠনটা কি আমি কখন চিনব যে এটা উপমান কর্মধারয় সমাস? যে কর্মধারয় সমাসে দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে সাদৃশ্যমূলক ভাব কল্পনা করা হয়। দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে সাদৃশ্যমূলক ভাব কল্পনা করা হয়, তখন উপমানমূলক কর্মধারয় সমাস হয়। এখানে দুটি জিনিস আছে, একটা হচ্ছে উপমান পদ আর একটা হচ্ছে উপমেয়। উপমানটা কি? যার সাথে তুলনা করা হবে তাকে বলা হয় উপমান, আর যাকে তুলনা করা হবে তাকে বলা হয় উপমেয় পদ। তাহলে সাধারণ ধর্ম দুটো কি পায়? দুটি অসম বস্তুর মধ্যকার তুলনার ক্ষেত্রে যে সাদৃশ্য কল্পনা করা হয় তাকে সাধারণ ধর্মবাচক শব্দ বলা হয়। সাধারণ ধর্মটা কি? দুটি অসম বস্তুর মধ্যকার তুলনার ক্ষেত্রে যে সাদৃশ্য কল্পনা করা হয় তাকে সাধারণ ধর্ম বলে। তাহলে উপমানমূলক কর্মধারয় সমাসে আমরা কি পাই? সাধারণ ধর্মবোধক বিশেষণ পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। তাহলে আমাকে লিখতে হবে উপমান কর্মধারয় কিভাবে গঠিত হয়। একটি হচ্ছে উপমান পদ প্লাস সাধারণ ধর্মবাচক বা গুণবাচক শব্দ। উপমান কর্মধারয় সমান সমান এখানে হবে উপমান পদ যোগ সাধারণ ধর্ম বা গুণবাচক পদ। তাহলে দুটি মিলে হয়ে যাবে উপমান কর্মধারয় সমাসের গঠনটা হচ্ছে এরূপ। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। মিশ কালো, মিশ কালো, এটাকে যদি আমি বেশ বাক্য ভাঙাই তাহলে আমাকে লিখতে হবে মিশের ন্যায় কালো, মিশের ন্যায় কালো হয়ে গেল মিশ কালো। তাহলে কি বলেছিলাম? উপমান কর্মধারয় সাধারণ ধর্মবোধক বিশেষণ পদের সাথে, অবশ্যই এটা বিশেষণ পদ হতে হবে। মিশ শব্দটির অর্থ হচ্ছে কিটকিটে, ঘুটঘুটে অন্ধকার। আমরা অনেক সময় বলি ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারটা কীরকম? একদম ঘুটঘুটে, কিছুই দেখা যায় না। তাহলে মিশ মানে কি? এমনভাবে কালো, একদম এখান থেকে কোনো কিছুই রং আর আলাদা করা যায় না, কালোটা এরকম রূপ। তাহলে এটা একটা রূপের কথা বলা হয়েছে, তাহলে এটা বিশেষণ। তাহলে বিশেষণ সাধারণ উপমান পদের সাথে সাধারণ ধর্মবোধক সাধারণ ধর্ম বা গুণবাচক পদের যে সমাস গঠিত হয় সেটা হয়ে যাবে উপমান কর্মধারয় সমাস। আমি আরেকটি উদাহরণ দিই, যেমন বজ্র কঠোর, বজ্র কঠোর। তাহলে বজ্রের ন্যায় কঠোর। তাহলে উপমান পদে বিশেষণের সাথে সাধারণ ধর্মবাচক পদের তুলনামূলক পরিস্থিতিতে হয়ে যাবে উপমান। এখন আসো উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয়, এই উপমিত কর্মধারয়টা কখন হবে? উপমিত কর্মধারয় সমাস সাধারণ ধর্মবোধক পদের উল্লেখ ছাড়া উপমান পদের সাথে উপমেয় পদের যে সমাস গঠন হয়। সাধারণ ধর্মবোধক পদের উল্লেখ ছাড়া উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। যেমন উপমিত, তার গঠনটা দেখে নিই আমরা। কর্মধারয়, এটা হবে উপমেয় পদ। আমরা আগেই জেনে নিয়েছি উপমান পদ কোনটি, উপমেয় পদ কোনটি, প্লাস উপমান পদ।
তাহলে সাধারণ ধর্মবাচক শব্দ ছাড়া উপমেয় পদের সাথে উপমান পদের যে সম্পর্ক হয় তাহলে সেটা গঠিত হয়ে যাবে উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাসে বিশেষ করে বিশেষ্যের প্রাধান্যতা বেশি থাকে, এটা আমরা একটু উল্লেখ করে দেব। বিশেষ্যের প্রাধান্যতা বেশি থাকে, যেমন উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। চরণ কমল, চরণ কমল, তাহলে আমরা যদি বলি চরণের ন্যায় কমল, সেটা হবে না। তাহলে কি, আমার পাটা কমলের মতো। চরণ কমলের, চরণ কমলের ন্যায়। তেমনিভাবে যদি বলি কর পল্লব, এখানে কর শব্দের অর্থ কিন্তু আমরা আগেই জেনেছি। কর মানে হাত, অর্থাৎ হাতটা হচ্ছে পল্লবের মতো। কর পল্লব, তাহলে লিখতে হবে কর, কর মানে হাত, কর পল্লবের ন্যায়, কর পল্লবের ন্যায়, কর বা কর পল্লবের ন্যায়, তাহলে হয়ে যাবে এটা উপমিত কর্মধারয় সমাস। এখন আসো রূপক কর্মধারয় সমাস। 4 নম্বরে রূপক কর্মধারয় সমাস, এটি কিভাবে আমরা গঠন করব, এটার গঠন রূপটা কি? রূপক কর্মধারয় সমাসে হবে উপমেয়কে উপমানের সাথে অভেদ কল্পনা করে যে সমাস হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। অর্থাৎ উপমেয় পদ কোনটি? যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমেয়, যাকে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমান। উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করে যে সমাস গঠিত হয় সেটা হবে রূপক কর্মধারয় সমাস। সাধারণভাবে আমরা মনে রাখার জন্য একটু খেয়াল করলেই বুঝবো যে রূপক কর্মধারয় সমাসের সমস্ত পদগুলো মূলত অনেকটাই রূপের অন্তরালে, এক রূপের অন্তরালে আরেক রূপের পরিচয়। রূপক কথাটির মিনিংটা বা অর্থটা এরকম। তাহলে রূপক কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করে, অর্থাৎ দৃশ্য অদৃশ্য বস্তুর মধ্যে দেখা যাচ্ছে সেটা একটা রূপের অন্তরালে কথাটি হচ্ছে। যেমন আমি বলতে পারি দিল দরিয়া, দেখো এখানে দিল দরিয়া, লোকটি খুব দিল দরিয়া মানুষ। এই যে দিল দরিয়া শব্দটি ব্যবহার করলাম। এখন এই রূপক কর্মধারয় সমাসে আমি যদি এটা ব্যাস বাক্য ভাঙাই তাহলে লিখতে হবে দিল, দিল মানে হৃদয়, রূপ দরিয়া, অর্থাৎ আমার হৃদয় সাগরের মতো বা সমুদ্রের মতো, দিল রূপ দরিয়া। তেমনিভাবে স্নেহ সুধা, স্নেহ সুধা, এটাকে যদি ব্যাস বাক্য ভাঙায় স্নেহের রূপ সুধা। তেমনিভাবে শোকানল, শোক রূপ অনল। তেমনিভাবে আমি বলতে পারি জীবনতরী, জীবন রূপ তরী। তেমনিভাবে আমি বলতে পারি ভবনদী, ভবরূপ নদী। আমরা এই সমস্ত পদগুলো দেখলেই যে এটা রূপক সমাসে নিতে হবে সেটা আমরা সমস্ত পদগুলো দেখলেই বুঝতে পারবো। তাহলে আজকে ক্লাসে আমরা কর্মধারয় সমাসটা কি, তার গঠন প্রকৃতিটা কীরকম হবে, সাধারণ কর্মধারয় সমাস নির্ণয়ের পদ্ধতিগুলো পড়লাম। শ্রেণী বিভাগে যে কটা শ্রেণীতে কর্মধারয় সমাসকে ভাগ করা হয়, প্রথমত মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়। কিভাবে সেটা হবে, উপমানের রূপ কি, উপমিতর রূপ কি, কখন সেটা মধ্যপদলোপী, সেগুলো আমি বিস্তারিত আলোচনা করে দেখালাম। তোমরা বাড়িতে ক্লাসের পাশাপাশি গ্রামার বইটা সঙ্গে রেখে যদি নির্ণয় করো তাহলে অবশ্যই একটা তার ফল পাবে, তোমরা সহসাই সমাস নির্ণয় করতে পারবে। সমাস এমনই একটা আলোচ্য বিষয় আমাদের বাংলা সেকেন্ড পার্টে, যেটি ছাড়া আমি কিন্তু ব্যাকরণের অনেক কিছুই বুঝবো না। তাই সমাস নির্ণয় করতে হবে, সমাসকে প্রাধান্যতা দিতেই হবে এবং এটা পরীক্ষায় অ্যান্সার না করে থাকা যাবে না। তাহলে আমার ক্লাসগুলো ফলো করে বাড়িতে সবাই এটার উপর
সমাস নির্ণয় করার চেষ্টা করবে এবং মনে রাখবে যে এটা নির্ণয়মূলক কোশ্চেনই আমাদের বেশি আসে পরীক্ষার হলে। 8টি সমস্ত পদ দেওয়া থাকে, সেখান থেকে 5টি পদ চুজ করে আমাকে সমাস এর ব্যাস বাক্য নির্ণয় করে দেখাতে হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।